আমাদের ওয়েস্ট বেঙ্গলের অবস্থা যদি দেখেন, এখন ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম আমরা কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছি। প্রত্যেক বছরে আমাদের ইনকাম হচ্ছে 1.4 লাখ রুপিস, মানে পার ক্যাপিটা পার অ্যানাম। আমি হায়দ্রাবাদের রঙ্গারেড্ডি ডিস্ট্রিক্ট বলে একটা ডিস্ট্রিক্টে থাকি। এখানে বাৎসরিক গড় পার ক্যাপিটা ইনকাম হচ্ছে 8 লাখ টাকারও বেশি। তার মানে এবার আপনি বলতেই পারেন যে এটা ডিস্ট্রিক্টের সঙ্গে একটা স্টেটের তুলনা করাটা উচিত নয়, কিন্তু আপনি যদি অন্যান্য স্টেটগুলো দেখেন, আমাদের ইন টার্মস অফ পার ক্যাপিটা ইনকাম ওয়েস্ট বেঙ্গল এখন কিন্তু অনেকটাই পিছিয়ে পড়েছে। 28খানা স্টেটের মধ্যে আমাদের র্যাঙ্ক এখন অলমোস্ট 20 কাছাকাছি হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই হেন পরিস্থিতিতে এটাই স্বাভাবিক, যখনই আপনার সরকার কিছু ঘোষণা করে ইন টার্মস অফ, মানে যেরকম আপনি বললেন যে লক্ষ্মী ভান্ডারে 500 টাকার জায়গায় 1000 টাকা দেওয়া হবে, বা গ্রিন পুলিশদের পয়সা বাড়ানো হবে, সেখানে স্বভাবতই আমাদের যারা আছেন ওইখানে, তাদের কাছে এটা হচ্ছে নেই মামা থেকে কানা মামার মতো ব্যাপারটা আর কি। তারা অল্পতেই খুশি থাকেন। কারণ আপনি একটু যদি ভালোভাবে ভাবেন, একটা কনস্টেবল এর চাকরি আমি যদি সরকারি চাকরি দিই, তাহলে তার ন্যূনতম মাইনে হচ্ছে গিয়ে 30,000 টাকা। সেই জায়গায় আমি যদি সিভিক ভলেন্টিয়ারকে চাকরি দিই, আমি কিন্তু 16,000 টাকাতেই, 16,000 টাকা আমি বলছি 1,000 টাকা বাড়ানোর পর, আমি কিন্তু সেই কাজটা অর্ধেকেরও কম টাকায় কিন্তু হয়ে যাচ্ছে। একইভাবে আপনি যদি প্যারা টিচার দেখেন, একজন প্রাইমারি শিক্ষক যখন সে চাকরি করে আর কি ফুল টাইম গভর্নমেন্টের আন্ডারে, তখন তার ইনকাম হচ্ছে গিয়ে অ্যারাউন্ড, সে স্টার্ট করে 25,000 টাকা দিয়ে। কিন্তু এখন প্যারা টিচার্স যারা এখন সরকারি চাকরিতে কনসালটেন্ট, মানে কন্ট্রাকচুয়াল জবে আছেন, তাদের মাইনে কিন্তু 9 থেকে 10,000 টাকা বেশি নয়। সুতরাং এই হেন পরিস্থিতিতে গভর্নমেন্ট যদিও বা চাকরি দিচ্ছে না, এবং যে শূন্য পদগুলো আছে সেগুলো ভর্তি হচ্ছে না, কিন্তু অনেক কম টাকায় 2 থেকে 3 গুণ লোক কিন্তু এমপ্লয় করতে পারছে। সেই দিক থেকে যারা চাকরি পাচ্ছেন, প্যারা টিচার বলুন বা গ্রিন সিভিক পুলিশ বলুন বা লক্ষ্মী ভান্ডারের এই টাকা বলুন, তারা অল্পতেই কিন্তু খুশি হয়ে যাচ্ছে। কারণ তারা ভাবছে আমি বাড়িতে বেকার না বসে আমি যদি যাই পাই সেটাই তো আমার আয়। তো সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় এই যে বাজেট হলো, সেখানে কিন্তু মানুষের মনে দাগ কাটবে। তার কারণ হচ্ছে মানুষ কিন্তু বেকারত্বের জ্বালায় বা অভাব অনটনের জ্বালায় অনেকটাই মানে বিচলিত, এবং সেক্ষেত্রে যেটুকুনি আয় সেটুকুনি তারা খুশি হবে। এবার দেখা যাক যে লোকসভা ইলেকশনে এই যেটুকুনি বাড়ানো হয়েছে সেটা কোনো ইম্প্যাক্ট ফেলতে পারবে কিনা। বাংলার ঋণের বোঝা কিন্তু এখন প্রায় 7 লক্ষ কোটি টাকা ছুঁতে চলেছে। সরকার এর ইনকাম বলতে আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের দেখেন, কারণ ওইখানে তো ইন্ডাস্ট্রিটা অত বেশি নেই, আমাদের ইনকাম যেটা হয় সেটা স্টেট জিএসটি থেকে, এবং প্রাইমারিলি এক্সাইজ ডিউটি অন পেট্রোল এবং লিকার। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এমন একটা স্টেট যেখানে লিকারের উপরে কিন্তু সব থেকে বেশি এক্সাইজ ডিউটি বসানো হয়েছে। এবং আপনি যদি পার্সেন্টেজ ট্যাক্স কালেকশন অ্যাজ এ পার্সেন্টেজ অফ স্টেট জিডিপি দেখেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা হচ্ছে 4.5%। ইন কম্পারিজন টু যেরকম মহারাষ্ট্র বলুন, তামিলনাড়ু বলুন, গুজরাট বলুন, যেগুলো ইন্ডাস্ট্রিয়ালি মোর প্রোগ্রেসিভ স্টেট, সেখানে কিন্তু ট্যাক্স কালেকশনটা অনেকটাই বেশি, অ্যারাউন্ড 6 to 7% অফ স্টেট জিডিপি কিন্তু ট্যাক্স কালেকশনে ওরা পায়। এবং পশ্চিমবঙ্গে যেহেতু ইন্ডাস্ট্রিটা সেভাবে গড়ে ওঠেনি, সুতরাং বেশিরভাগটাই কিন্তু আমাদের কৃষি নির্ভর এবং খনিজ পদার্থ যেরকম কয়লা বলুন, লোহা বলুন, এবং কিছু কিছু ছোট্ট ক্ষুদ্র ফুড প্রসেসিং ইউনিট আছে, সেখান থেকে কিন্তু সরকার ট্যাক্স কালেকশন আদায় করে। তো তার জন্যে মেইন ব্যাপারটা হচ্ছে
যেহেতু ইন্ডাস্ট্রি নেই, যেহেতু হাই এন্ড সার্ভিস সেক্টরের নেই সেরকম, টিসিএস, টাটা বা ইনফোসিস, যেগুলো আমরা হায়দ্রাবাদে দেখি আর কি, বড় বড় সার্ভিস সেক্টর, ফার্মাসিউটিক্যাল বলুন, ব্যাংকিং বলুন, এইসব হাই এন্ড চাকরি যেহেতু নেই, সুতরাং যেটা হচ্ছে করটা কিন্তু মেইনলি আসছে লিকার এবং পেট্রোল সেল থেকে, এবং যেটা বললাম ছোটখাটো কয়লা বা খনিজ টাইপের যেগুলো ইন্ডাস্ট্রি রয়েছে সেখান থেকে। এবং পশ্চিমবঙ্গের মানে পুরো ইকোনমিটা যদি দেখেন, এটা কিন্তু এখনো কৃষি প্রধান ইকোনমিতে কিন্তু রয়ে গেছে। এবং আনফরচুনেটলি পশ্চিমবঙ্গে ম্যাক্সিমাম চাষিরাই কিন্তু হচ্ছে ক্ষুদ্র চাষি, এবং তাদের প্রোডাক্টিভিটি হচ্ছে অনেকটাই কম। যদিও আমরা আলু বা চাল অনেকটাই উৎপাদন করি, কিন্তু আমি চালের কথাই বলি, আমাদের যদি উৎপাদন ক্ষমতা দেখেন, সারা বিশ্বের উৎপাদন ক্ষমতা থেকে আমাদের পশ্চিমবাংলায় যে উৎপাদনটা হয় চালের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম। যেরকম আমাদের পশ্চিমবাংলায় প্রতি হেক্টরে 3000 কেজি চাল আমরা কিন্তু উৎপাদন করি, সেখানে বিশ্বে অন অ্যাভারেজ মোর দ্যান 4500 কেজি চাল পার হেক্টরে কিন্তু উৎপাদন হয়। এবং উৎপাদনের সঙ্গে আপনার কৃষি আয়ের কিন্তু একটা ডাইরেক্ট সম্পর্ক রয়েছে, এবং যেহেতু আমাদের উৎপাদনটা কম এবং তার জন্য চাষিরাও কিন্তু কম টাকা আয় করছে। তার মানে একদিকে হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিটা সেরকম নেই, আমাদের সার্ভিস সেক্টর, হাই এন্ড সার্ভিস সেক্টর নেই, এবং চাষবাসেও কিন্তু আমাদের সেরকম আমরা উৎপাদন করতে পারছি না, কারণ আমাদের কিন্তু ক্যাপিটাল ইন্টেন্সিভ মোড অফ এগ্রিকালচারালটা নয়। মানে আমাদের ক্ষুদ্র চাষিদের কিন্তু হাতে অত পয়সা নেই যে তারা ট্র্যাক্টর কিনে তাদের উৎপাদন ক্ষমতা বাড়াবে। তো মোটের উপরে যেটা দাঁড়াচ্ছে, পার ক্যাপিটা ইনকামটা কিন্তু তার জন্য কমে যাচ্ছে, এবং তার জন্য সরকারকে সাবসিডি দিতে হচ্ছে। আমার মনে হয় এইসব বিনা পয়সা মানে ফ্রি ক্যাশ ট্রান্সফার না করে যেটা আরো ভালো হতো, ফর ইনস্ট্যান্স সরকার যদি আরো ফুড প্রসেসিং ইউনিট বানাতো, আরো কোল্ড স্টোরেজ ইউনিট বানাতো। কালকে শুনলাম যে সরকার মৎস্যজীবীদের 5000 করে 2 ক্ষেপে 10,000 টাকা দেওয়ার ঘোষণা করেছে, কিন্তু মৎস্যজীবীদের জন্য যদি একটা কোল্ড স্টোরেজ ইউনিট বানিয়ে রাখা যেত, যেখানে শস্য বা মাছ বা এসব পেরিশেবল আইটেম গুলো নষ্ট না হয়, কিন্তু আমার মনে হয় আরো অনেক লাভবান হতো, চাষিদের আরো অনেক বেশি লাভ দিত আর কি। তো সেদিক থেকে দেখতে গেলে এই ঋণের বোঝা কিন্তু কমানো যাবে না যতক্ষণ না আমাদের কৃষিজ সেক্টরে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ছে বা আরো ইন্ডাস্ট্রি আমরা করতে পারছি। আপনাকে এটাও বলে রাখা ভালো, গত বছর ভারতে যতটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়েছে তার মাত্র 1% কিন্তু বাংলায় এসছে। এবং আমাদের তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমরা যতই বাণিজ্য শিল্প বা অন্যান্য ইন্ডাস্ট্রিকে আনার জন্য আমরা আহ্বান জানাই, কিন্তু আলটিমেটলি কিন্তু ভারতের 1% অফ টোটাল এফডিআই ইনফ্লো এখনো অবধি কিন্তু গত বছরের ডেটা বলছে, ফাইন্যান্স কমিশনের ডেটা বলছে মাত্র 1% কিন্তু পশ্চিমবাংলায় এসছে। সুতরাং এই ভাবমূর্তিটা চেঞ্জ করা খুবই দরকার, যাতে আমাদের এখানে আরো বেশি চাকরি হতে পারে। চাকরি কর্মসংস্থান হলে অটোমেটিকলি সরকারের কাছে কিন্তু ট্যাক্স বাবদ আরো টাকা আসবে, এবং সেটা কিন্তু পরোক্ষভাবে সরকার কিন্তু অন্যান্য ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিসে ভালোভাবে, ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস বলতে যেরকম এডুকেশন বলুন, হেলথ বলুন, এইসব জায়গা বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন, এইসব জায়গায় কিন্তু খরচ করতে পারবে। 100 দিনের টাকাটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প। সেন্ট্রাল গভর্নমেন্টের বক্তব্য হচ্ছে এই 21 লক্ষের মধ্যে অনেকেরই কিন্তু ফেক কার্ড রয়েছে, এবং কালকে দেখলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট বিডিওদের নির্দেশ দিয়েছে যে তারা যেন চেক করে যে কতটা ফেক কার্ড রয়েছে। মানে যেহেতু ওনারা নির্দেশ দিয়েছেন, দ্য ভেরি ফ্যাক্ট রিমেইনস
যে আমাদের এখানে কিন্তু অ্যাকচুয়ালি ফেক কার্ড রয়েছে, এবং উনি নিজের তরফ থেকে কিন্তু চালাতেই পারেন, মানে তারা নিজেদের পক্ষ থেকে এরা নিজেদের কৃষি উন্নয়নের জন্য নিজেরা ফান্ড অ্যালোকেট করতে পারে, কিন্তু এইটা কিন্তু ইন অ্যাডিশন টু কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড হবে আর কি। সো স্টেট গভর্নমেন্ট নিজেদের থেকে ফান্ড কৃষকদের দিতে পারে, সেটা যে কোনো খাতেই দিতে পারে, কিন্তু এটা ইন অ্যাডিশন টু নারেগা স্কিম। সো লয়ের দিক দিয়ে দেখতে গেলে সেখানে কোনো অসুবিধা নেই, কিন্তু ব্যাপারটা হচ্ছে কোথা থেকে এই পয়সাটা আসবে। যেরকম আমি একটু আগেই বললাম, অলরেডি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ঋণের বোঝায় জর্জরিত, তো এই টাকাটা কোথা থেকে আসবে এই ব্যাপারটা দেখা দরকার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে আপনি ইনফ্রাস্ট্রাকচার বানাচ্ছেন। কালকে দেখলাম গঙ্গাসাগর সেতু করার জন্য বরাদ্দ হয়েছে মাত্র 200 কোটি টাকা। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে আদৌ কি ব্রিজটা কমপ্লিট হবে, কারণ আপনি নিজেই বলছেন যে 1200 কোটি টাকা, এখন সরকার বলছে যে এই আমি 200 কোটি টাকা ওভার এ পিরিয়ড অফ টাইম দেব। আর আমরা এটাও দেখেছি, যখনই কোনো জায়গায় ভালো রাস্তাঘাট বা বন্দর, পোর্ট, এয়ারপোর্ট, রেলওয়ে সিস্টেম এগুলো যত উন্নত হবে, তত কিন্তু আপনি দেখবেন ইন্ডাস্ট্রি আসার জন্য আগ্রহ দেখাবে। তার কারণ আমাদের ইকোনমিক্সের ভাষায় কস্ট অফ ডুইং বিজনেস একটা ব্যাপার আছে। মানে আপনি যদি আপনার কারখানা থেকে বন্দরে বা কোনো পোর্টে বা এয়ারপোর্টে আপনি যদি আপনার মাল শিপ করেন, কতটা টাইম লাগছে। এবার যদি আপনার রাস্তাঘাটই যদি ভালো না থাকে, তাহলে আপনার অনেক বেশি সময় লাগবে, এবং সেটা কিন্তু আপনার কস্ট অফ ডুইং বিজনেসটাকে বাড়িয়ে দেবে, আপনার ফাইনাল আউটপুট প্রাইসটাকে কিন্তু বাড়িয়ে দেয়। তো সেদিক থেকে দেখতে গেলে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো গভর্নমেন্ট উন্নত মানে রাস্তাঘাট বলুন, ব্রিজ বলুন, বা এয়ারপোর্ট বলুন, বা রেলওয়ে সিস্টেম বলুন, যদিও বা ইনফ্রাস্ট্রাকচারের একটা বড় অংশ আসে আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, কিন্তু স্টেট গভর্নমেন্টের কাছেও যেমন গ্রামীণ সড়কের যেগুলো ব্যাপার আর কি, কতটা আমি গ্রামে রাস্তাঘাট বানাবো, বা ধরুন মিউনিসিপ্যালের মধ্যে রাস্তাঘাট কেমন, সেগুলো কিন্তু ম্যাটার করে কস্ট অফ ডুইং বিজনেসকে নির্ধারণ করার জন্য। যদি আপনার রাস্তাঘাটের পরিষেবা ঠিকঠাক না থাকে, যদি আপনার ধরুন জ্যাম জটের জন্য আমার এরকমও তো হতে পারে যে আপনার কোনো জিনিস পাঠাতে কলকাতা থেকে হলদিয়া বন্দরে আপনার অনেকটা সময় লেগে গেল, তো সেইগুলো কিন্তু আপনার বিজনেসকে এফেক্ট করবে। আরেকটা মানে ভালো প্রভাব রয়েছে রাস্তাঘাট বানানোর, এটা কিন্তু কর্মসংস্থানও, ইট অ্যাডস টু এমপ্লয়মেন্ট। যেমন ধরুন আপনি যখন রাস্তাঘাট বানাচ্ছেন, আপনার কিন্তু অত হাই স্কিল লেবারের দরকার পড়ে না, আপনি নট দ্যাট হাই স্কিল লেবারকেও আপনি কিন্তু কাজে লাগাতে পারেন। এবং কিছুদিন আগে আপনি হয়তো দেখবেন, হর্ষ গোয়েঙ্কা একটা টুইট করেছিলেন, যেখানে বলা হচ্ছে যে উনি ট্রাক ড্রাইভার বা ক্রেন অপারেটর এইসব ধরনের লোকদের কিন্তু পাচ্ছেন না, এবং ইন্ডিয়াতে এখন এসব ধরনের লোকেদের কিন্তু প্রচন্ড অভাব রয়েছে। তো কোনোভাবে সরকার যদি এসব দানছত্র না করে যদি এসব ভোকেশনাল এডুকেশনের উপরে জোর দেয়, তাহলে কিন্তু আখিরে কর্মসংস্থানটা বাড়বে। ভোকেশনাল এডুকেশন কেমন, ধরুন আপনি আরো ইলেকট্রিশিয়ান বাড়ালেন, আরো অনেককে প্লাম্বিং এর কাজ শেখালেন, আরো অনেককে কি করে ক্রেন অপারেট করতে হয় সেগুলোর কাজ শেখালেন, তাতে কিন্তু আপনার ইনকামটা বেড়ে যাচ্ছে, তাতে কিন্তু আপনার একদিকে ভালোই হবে। এবং এইগুলো কিন্তু তখনই হবে যদি আপনার একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হয়। ওইটা ছাড়া কিন্তু এইসব অন্য জিনিস যেগুলো আমরা বলি বাই প্রোডাক্ট অফ বিজনেস অ্যাক্টিভিটিস, সেগুলো কিন্তু তাদের ডিমান্ড বাড়বে না। তো সেদিক থেকে দেখতে গেলে আমার মনে হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখছি এখন সেন্ট্রাল গভর্নমেন্ট খুব সিরিয়াস ভাবে নিয়েছে ইন টার্মস অফ অ্যালোকেটিং ফান্ড টুয়ার্ডস বিল্ডিং মোর অ্যান্ড মোর রোডস, পোর্টস, ইনফ্রাস্ট্রাকচার।
অর্থনীতি তো শেষ হয়ে যাচ্ছে। আমি আমি যেটা আপনাকে বললাম, আপনি যদি আমাদের একটা ইন্টারেস্টিং স্টাডি হয়েছিল যেখানে দেখা যাচ্ছে আপনি যদি 70 বছরের উপরে যারা রয়েছেন ওয়েস্ট বেঙ্গলে, তাদের এডুকেশন লেভেল দেখেন এবং সেটাকে আপনি ইন্ডাস্ট্রিয়ালি প্রোগ্রেসিভ স্টেট যেরকম মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, এদের 70 অ্যান্ড অ্যাভাভ পপুলেশনের সঙ্গে তাদের এডুকেশন লেভেলটা কম্পেয়ার করেন, আপনি দেখবেন কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যারা 70-এর উপরের যারা যারা রয়েছেন, তাদের লেভেল অফ এডুকেশন ইজ বেটার দেন হোয়াট উই ফাউন্ড ইন other industrially progressed state, Maharashtra, Telangana, Andhra Pradesh. কিন্তু মজার ব্যাপার হচ্ছে যেই মাত্র আমি আমাদের এডুকেশন লেভেলটা বিটুইন 18 থেকে 22 বছরের মধ্যে দেখি ওয়েস্ট বেঙ্গলে, সেখানে কিন্তু এডুকেশন লেভেলটা অন্যান্য ইন্ডাস্ট্রিয়ালি অ্যাক্টিভ স্টেট থেকে অনেকটাই কম। তার মানে এটা দাঁড়াচ্ছে যে পশ্চিমবঙ্গ 60 দশক বা late 60s, even late 60s অবধি was one of the most industrially advanced state. সেই সময় এখানে যারা কাজ করতেন, যাদের মানে এখন যারা ধরুন 70 অধিক যাদের বয়স, তখন তারা ইয়াং ছিলেন এবং তাদের কর্মদক্ষতা বা স্কিল ওয়াজ মাচ হায়ার দ্যান রেস্ট অফ ইন্ডিয়া। তো এই যে অর্থনীতির যেটা আমরা দেখি আর কি, ইন্ডাস্ট্রি নেই, এডুকেশন সেক্টরটা অত ভালো করছে না, তার সঙ্গে আপনি যদি এডুকেশন সেক্টর বোথ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের যা অবস্থা, তার ফলে যেটা হচ্ছে আমরা কিন্তু স্কিল লেবারও পাচ্ছি না। আমি আরেকটা কথা বললাম ভলেন্টারি এডুকেশন, সেখানেও দেখা যাচ্ছে যে মানে ছোট ছোট জিনিস যেরকম ট্রাক ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, সেগুলো কিন্তু সেরকম আসছে না, কারণ এখানে ইন্ডাস্ট্রি না হলে তাদেরও তো ডিমান্ড থাকবে না। কিন্তু এই সব লোকেদের, এই সব স্কিল যাদের আছে, তাদের কিন্তু ইনকাম অনেকটাই বেশি। তার জন্যই যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলের পার ক্যাপিটা ইনকাম, যেটা আমি বললাম 1,40,000 টাকা পার ক্যাপিটা পার অ্যানাম, ইজ মাচ লোয়ার দ্যান এলসওয়্যার ইন ইন্ডিয়া। যেটা আপনি দিল্লিতে চলে যান, সেখানে পার ক্যাপিটা পার অ্যানাম ইনকাম উইল বি ক্লোজ টু 7 লাখ টাকা। আমি বললাম আমি যে ডিস্ট্রিক্টে থাকি সেখানে প্রায় 8 লাখ টাকার কাছাকাছি। তো এই যে ফারাকটা হচ্ছে, সেটা মেইনলি হচ্ছে কারণ আমাদের এখানে স্কিল নেই, স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে না, ইন্ডাস্ট্রি নেই। এবং এইভাবে ভর্তুকি দিতে দিতে একটা পয়েন্ট আসবে যখন গভর্নমেন্ট আর চালাতে পারবে না। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্টের বন্ড যদি দেখেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বন্ডের যে বন্ড যতটাই বাজে, তার কিন্তু রেট অফ ইন্টারেস্টটা ততটা হাই হয়, কারণ সেই বন্ড কেউ কিনতে চায় না। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বন্ডের যে ইল্ড, যেটা রেট অফ ইন্টারেস্ট, কম্পেয়ার টু আদার ইন্ডাস্ট্রিয়ালি অ্যাক্টিভ স্টেটস, গুজরাট, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটকা থেকে অনেক বেশি। তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে লোকেরা কিন্তু গভর্নমেন্ট বন্ড কেন ইম্পর্টেন্ট, কারণ গভর্নমেন্ট মার্কেট থেকে টাকা তুলে ওইটাকে ওরা স্পেন্ড করছে, এবং যত গভর্নমেন্টের বন্ড ইল্ডটা বেড়ে যাবে ততই বুঝতে হবে যে লোকে আর কিনতে চাইছে না, তার জন্য গভর্নমেন্ট আরো বেশি ইন্টারেস্ট দিয়ে লোককে কেনাতে চাইছে আর কি। তো এরকম একটা সময় আসবে যখন আর ভর্তুকি দিতে দিতে আর কোনো টাকাই থাকবে না গভর্নমেন্টের হাতে। সো সেদিক থেকে কিন্তু এটা একটা ভয়াবহ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, যদি না আমরা এখনই আমাদের ইন্ডাস্ট্রিটাকে আরো ভালোভাবে ডেভেলপ করার চেষ্টা করি।